নারীর একই অঙ্গে নানান রূপ, কখনো সে দুর্গা, আবার কখনো অন্নপূর্ণা, কখনো সরস্বতী, আবার কখনো মা লক্ষ্মী, আর দরকার হলে সে হয়ে উঠতে পারে কালী। কালী 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 নাকি বলবো, ছেলেকে বাঁচানোর জন্যে এক রাতে গোটা কলকাতা জুড়ে তাণ্ডব করেছে। এমনকি আমিও ধরা পড়লাম তোর চালে। অনেকদিন অপেক্ষা করেছি, এবার মুখোমুখি হবে আমাদের। আপনাকে আগে কোথাও দেখেছি, তাই না? হ্যাঁ, দেখেছেন, কিন্তু আপনি যা চান সেটা শুধু আমি দিতে পারি। কনসাইনমেন্ট। জি5 এ ওয়েব সিরিজ কালীবান খুব সাফল্য পেয়েছিল, মানুষের খুব ভালো লেগেছিল। এবার শুরু হতে চলেছে সিজন 2। আজ আমরা সেই অভিনেত্রীর অন্দরমহলে উকি মারব যিনি কালী সিজন 1 এবং সিজন 2-র মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। আপনারা ঠিক ধরেছেন, আমি পাওলির কথাই বলছি। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। চলুন দেখি পাওলি কি করছে। হ্যালো, খুব নস্টালজিক হয়ে পড়েছো বলে মনে হচ্ছে। হ্যাঁ, ছোটবেলার ছবি দেখছো? আরে সকালবেলা আলমারিটা গোছাচ্ছিলাম যখন, তখন দেখি এক কোনায় একটা খাম পড়ে আছে, আর খামটার উপর লেখা আছে পাউলিস পিকচার্স। আরে বিশ্বাস করো, এই ছবিগুলো আমি কতদিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলামই না। হয় না, একটু বেশি সাবধানে একটু গুছিয়ে জিনিস রেখে দিলে তখন আর পাওয়া যায় না। আমারও তাই হয়েছিল। আর তাছাড়া সিনেমা দেখছি, বই পড়ছি, গান শুনছি, নাচছি, খেলছি, মেডিটেশন করছি, এক্সারসাইজও করছি, এইসব। ও হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট এটা, আমি প্রচুর 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 ঘুমোচ্ছি। তাহলে কালী এখন একদম কুম্ভকর্ণ হয়ে গেছে বলা যায়। হ্যাঁ, সে তো বলতেই পারো। ছোটবেলার মতো মায়া তো ডাকাডাকিও করছে না, তাই ঘুমটা বেশ ভালোই হচ্ছে। এসো তোমাকে মার সাথে আলাপ করি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নমস্কার মাসিমা। নমস্কার। লকডাউন কেমন কাটছে আপনাদের? কেমন আর থাকবো, এই সময় তো সকলেরই খুব ভারাক্রান্ত মন, কিন্তু তার মধ্যে আমার বেশ আনন্দ হয়েছে। আমার ছেলে আর মেয়েকে বেশ কিছুদিন ধরে তাদেরকে আমি কাছে পেয়েছি, এটা আমি পাই না। অন্য সময় তো ওরা কাজে খুব ব্যস্ত থাকে, এই কাছে পাওয়াটাও একটা বিশাল বড় পাওয়া। ছোট বাচ্চা যখন বাড়িতে থাকে তখন কেউ এলে পরে আমরা কি করি, হোয়ার ইজ ইউর টাং, হোয়ার ইজ ইউর নোজ, বা বাংলা ইংলিশে যে কোনো আমরা দেখাই, সেগুলো বাচ্চা দেখায়, আমরা খুব আনন্দ পাই। ওর ক্ষেত্রে হতো কি, যে কোনো গান ও ঠাকুমার কাছে বসে থাকতো, ঠাকুমা বিভিন্ন রকম গান গাইতো, হরে কৃষ্ণ গাইছে, ও ঠিক সেই রিদিমে মাথা দুলিয়ে দুলিয়ে সুন্দরী কমলা গাইছে ঠাকুমা, ওরা নাচ করছে, তারপরেই কত্থকের বোল বলা হচ্ছে, ও সেই রিদিমে পায়ে এরকম, মানে এইটা দেখে সবার আমাদের ভীষণ ভালো লাগতো। বাড়িতে কেউ এলে পরে তাকে এটা দেখানো চাই। তারপরে ছোটবেলায় যখন একটু বড় হলো, আমি ওকে নাচ শেখাতে ভর্তি করালাম, নাচ শেখাতে নিলাম। গানটা ও ঠিক শেখেনি, গানটা আমি করতাম, আমার সঙ্গে সঙ্গে ও করতো। দেবযানী দিদি, সত্যি কথা বলতে আমার অভিনয় জগতে আশাই হতো না যদি মা না থাকতো। মানে আমার পিছনে মার লড়াইটা অদৃশ্য হলেও খুব জোরালো। সন্তানদের সাফল্যের পেছনে মায়ের লড়াইটা হয়তো সবসময় চোখে পড়ে না, কিন্তু এই জিতটা বিশ্বকাপ জেতার মতো, তাই না মাসিমা? এখনো ইনফ্যাক্ট প্রত্যেক দিন প্রত্যেক সন্ধ্যেবেলা ও গানটা মার করা চাই, মানে সন্ধ্যেবেলা হারমোনিয়াম নিয়ে মা গান গাইবেই। সো সেটাও একটা অভ্যেসের মতো, একটা ভালো লাগার মধ্যে দাঁড়িয়ে গেছে আর কি। তাহলে তো মাসিমার একটা গান শুনতেই হয়। আচ্ছা পাওলি, তুমিও খুব ভালো গান গাও, আমি যাই।
তাহলে মা আর মেয়ে একটা ডুয়েট হয়ে যাক না? ঠিক আছে, একটা গান করি। গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর ওরা বন্যা ধারায়, পথ যে হারায় উদ্দাম চঞ্চল, আহা গানগুলি মোর শৈবালের দল, আহা গানগুলি মোর। অসাধারণ মাসিমা, সত্যি মন ভরে গেল। গানগুলি মোর। আচ্ছা দেবযানী, তোমরা এবার একটু গল্প করো, আড্ডা মারো, আমার অনেক কাজ বাকি, আমি সেই সব কাজগুলো একটু সেরে আসি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা পাওলি, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমি জানি অভিনেত্রীদের কাছে সব চরিত্রই খুব কাছের, সব কাজই খুব প্রিয়, কিন্তু তোমাকে যদি বলি তোমার প্রিয় 3টে কাজ উল্লেখ করো, তাহলে তুমি কোন কোন কাজের উল্লেখ করবে? ভীষণ একটা কঠিন কাজ তুমি আমাকে দিলে দেবযানী দি, কোনটা ছেড়ে কোনটা বাঁচি বলো তো? সিনেমা নিয়ে তো সবসময় কথা বলি, যে কাজটা নিয়ে আমি এখন বলতে চাই, আমার ভীষণ ভীষণ প্রিয় একটা কাজ, প্রিয় একটা চরিত্র, কালী। কালী আমার ওয়েবের দুনিয়ার প্রথম কাজ, মানে আমার প্রথম ওয়েব সিরিজ, তাই সারা জীবন কালী আমার কাছে খুব খুব স্পেশাল হয়ে থাকবে। কালী সিজন 1 করে তুমি খুব এক্সাইটেড। আচ্ছা, এই সিজন 2 নিয়ে একটু বলো না, একটু শুনি। কালী সিজন 1 যখন আমরা শুট করছিলাম, সেই সময় জানতামও না যে সিজন 2 হবে। তারপর সিজন 1 দেখার পর এত প্রশংসা পেলাম, এত মেসেজেস পেলাম। কালী সিজন 1 সাকসেসের পর আমরা সিজন 2 শুট করলাম। সিজন 2টা বেসিক্যালি বাইলিঙ্গুয়াল প্রজেক্ট, মানে দুটো ভাষায় শুট করা হয়েছে, বাংলায় আর হিন্দিতে। কালী বেসিক্যালি একটা সাধারণ মেয়ে বা সাধারণ মায়ের অসাধারণ হয়ে ওঠার গল্প। ইটস এ ক্রাইম থ্রিলার, তাই প্রচুর অ্যাকশনস আছে। বাই দ্য ওয়ে দেবযানী দি, বলে রাখি একটা কথা, এটা একটা বড় কারণ আমার কালী করার পেছনে। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা অ্যাকশন ফিল্ম করব। সো ইভেন্চুয়ালি যখন কালীর মাধ্যমে সুযোগটা আমার কাছে আসে, খুব খুশি হয়েছিলাম। প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়, তার কথাও বলবো। পরম আর আমি অ্যাকচুয়ালি একটা ছবি শ্যুট করছিলাম আউটডোরে, আমার মনে হয় ঝাড়খণ্ডে, রাইট? তো সেই সময় ও আমাকে কালীর গল্পটা বলে। প্রথমবার শুনেই আমার এত ভালো লেগেছিল যে অবভিয়াসলি আমি হ্যাঁ বললাম। আরও একটা কারণ ছিল, পরমের ডেডিকেশন আমাকে আরো ট্রিগার করলো কাজটা করার জন্য। দাঁড়ো দাঁড়ো, প্রোডিউসার সাহেবকে ধরি। হ্যাঁ, হাই পরম। হ্যালো। দেখো আমার সঙ্গে কে এসেছে। আরে কি খবর পাওলি যে? হ্যাঁ, আমাদের কালী 2 নিয়েই কথা হচ্ছিল, তাই দেবযানী দি তোকে ফোন করলো। হ্যাঁ, পাওলির কাছ থেকে তো অনেক কিছু শুনলাম, এবার একটু তোমার কাছ থেকে শুনি, মূল ভাবনাটা কিভাবে এলো? এই কালীর গল্পটা, মানে সিজন 1-এর কথা বলছি, সিজন 1-এর গল্পটা আমাকে প্রথম বলেন আমার বাংলাদেশের এক লেখক বন্ধু, রবিউল রবি ওর নাম। সেইটা আমার খুব ভালো লাগে, তখন তাকে আমরা বলি যে আমাদের গল্পটা দিতে, এবং যে কারণে সিজন 1-এর গল্পটার ধারাটায় রবিউলের নামও আছে। তারপর সেই গল্পটা নিয়ে আমরা আমাদের মতো করে সাজাই। বাংলায় যা যা ওয়েব সিরিজ হয়েছে এখন অবধি, তাতে যদি আমি স্কেল ওয়াইজ ভাবি, স্কেল ওয়াইজ আই থিঙ্ক কালী ইজ দ্য বিগেস্ট সোফার। এবং সেইটা খুবই অ্যাম্বিশিয়াস একটা প্রজেক্ট ছিল, যেটা ইভেনচুয়ালি প্রচণ্ড জনপ্রিয় হয় জি5 যখন লঞ্চ করে তারপর। এবং তার ফলে জি5 আমাদের বলেন যে সেকেন্ড সিজন যখন বানাচ্ছ তখন বাইলিঙ্গুয়াল বানাও। আচ্ছা পাওলি, তুমি পরমকে অভিনেতা হিসেবে পাশে পেয়েছো, আবার প্রোডিউসার হিসেবেও পাশে পেয়েছো। তা পরিচালক বা ডিরেক্টর হিসেবেও পেয়েছে। ইয়া, ডিরেক্টর হিসেবেও তো পেয়েছো। রাইট 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 রাইট। সো হাউ উড ইউ রেট হিম? মানে অভিনেতা পরম, প্রোডিউসার পরম, ডিরেক্টর পরম, সবেতেই ও 100-এ 100। বাবা, এর পাওলির মতো এরকম একজন দক্ষ অভিনেত্রী, আমার এতদিনের সহকর্মী, তার কাছ থেকে এত মার্কস নিয়ে পাশ করা কম কথা নয়। কিন্তু যে স্টার মার্ক দিল তার একটা আবদার কিন্তু রাখতে হবে। প্রোডিউসার বাবু এত সুন্দর গান করেন, তা আমাদের যদি একটু গান শোনাতেন। হ্যাঁ, এটা দারুণ আইডিয়া, শুরু হয়ে যাও। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো,
তাই তো আমায় জাগিয়ে রাখো। ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। আচ্ছা পরো, তুমি পাওলির আবদার রেখে একটা গান করলে, এবার কিন্তু আমার আবদার রাখতে হবে এবং আমার আবদার রেখে একটা গানের লড়াইতে তোমাকে কিন্তু পার্টিসিপেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে কিন্তু এরপরে কিন্তু আমায় উঠতে হবে। হ্যাঁ, আবার আর বলো না, এই যে ঝড়টা গেল তাতে আমার একটি গাড়ি সেটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে আমাকে নিয়ে যেতে হবে গ্যারাজে। বুঝতেই পারছো, এর মধ্যে তো এই লকডাউনের মধ্যে বেশি বেরোনো তো যায় না, কিন্তু তেমনি আবার সব কিছু করতেও হচ্ছে নিজেকে এই কাজে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গানের লড়াইয়ের পর তোমাকে ছুটি দেবো। ওকে। আচ্ছা একটা ছোট্ট নিয়ম আছে, নিয়মটা হচ্ছে যে গানগুলো তোমরা গাইবে সেগুলোর দুটো ভার্সন আছে, বাংলা এবং হিন্দি। পাওলি যদি বাংলা গায় তার হিন্দিটা পরম তোমাকে গাইতে হবে, আচ্ছা। বা যদি হিন্দি গায় তার বাংলাটা গাইতে হবে। সিমিলারলি তুমি যদি বাংলা গাও পাওলি তোমাকে হিন্দিটা করতে হবে। ডান? শুড উই স্টার্ট? চলো। ওকে পাওলি, ফার্স্ট তোমার। আজ গুন 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 কুঞ্জে আমারে কি গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। পরম? এটা হচ্ছে প্যার দিওয়ানা হোতা है मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है, प्यार दीवाना होता है मस्ताना। রাইট, এক্সেলেন্ট। এবার পরবের টার্ন। जो कर मेरे मन को पिया तूने क्या इशारा। এটা আমার একটা খুব 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 পছন্দের গান। হ্যাঁ বলো। তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা, তোমার হলো শুরু, আমার হলো সারা। ওয়েল ডান, ওয়েল ডান। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল, কো পাওয়ার বাই শ্যামস্টেন। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশী, দ্য ডিভা দ্য ড্রিম। আচ্ছা পাওলি, তোমার অভিনয় জীবন শুরু তো টেলিভিশন থেকে, মানে মেগা সিরিয়াল থেকে। হ্যাঁ ঠিক বলেছো তুমি দেবজানিদি। আমি সে সময় পড়াশোনাও করছি আর পাশাপাশি টুকটুক করে কাজও করছি। তো ছবির জগতে এলে কিভাবে? ফিমেল লিড হিসেবে আমার প্রথম ব্রেক আসে গৌতম ঘোষের ছবি কালবেলার মাধ্যমে। ছবিটাতে আমার বিপরীতে ছিল পরমব্রত চট্টোপাধ্যায়, আর আরেকজন অভিনেতাও ছিল রুদ্রনীল ঘোষ। পরম আর রুদ্রদা ভীষণ ভালো বন্ধু, অনেক কাজ একসাথে করেছে, তাই ওরা ওদের মতো করে গল্প করতো, আড্ডা মারতো, ওদের একটা গ্রুপ ছিল। আর আমি তখন একদম নতুন, তাই চুপচাপ থাকতাম, আলাদা আলাদা থাকতাম, আলাদা আলাদা বসতাম, খুব একটা কথা বলতাম না। তারপর অনেকগুলো ছবি একসাথে করা হলো, বন্ধু হয়ে গেলাম আমরা, আর চিনলাম রুদ্রনীল ঘোষ মানুষটি আসলে কি। বাবা যা হাসাতে পারে, মানে শুটিং ফ্লোরে এমন হাসাবে, সিরিয়াস কোনো মুহূর্তে হাসি চেপে রাখাটা ভীষণ ভীষণ কষ্টকর হয়, মানে বিভৎস হতো সেটা। ওকে ওকে দাঁড়াও, রুদ্রকে একটা কল করি। হাই রুদ্র, ওয়েলকাম টু প্রিয় তারকার অন্দরমহল। নমস্কার নমস্কার দেবজানী দেবী। হাই রুদ্রদা। আরে হাই পাগলু ম্যাডাম। আমি এখন একটু রান্না বান্না করছিলাম, আর কি ভজুরি রান্না হয়ে গেছি, বাড়িতে আছি, নিজেই মনের মতো রান্না বান্না করছি। আর একটু ওই পোস্তর আইটেম করবার চেষ্টা করছিলাম, মানে কি হবে জানি না। তা পোস্ত কি তোমার ফেভারিট? না, যে কোনো বাঙালি রান্নাই হচ্ছে আমার কাছে ফেভারিট, মানে অন্তত হজম করতে পারি। ভাত, মাছ ভাজা, শাক, পোস্ত টোস্ত এইসব নিয়েই আছি। আচ্ছা শোনো, খাবারের কথা যখন হচ্ছে তখন রুদ্র আর পাওলি তোমাদের দুজনকে নিয়ে আমি একটা ছোট্ট খেলা খেলবো। খেলা? আমি একটানা 10টা খাবারের নাম বলে যাব, তোমাদের কাগজে সেই নামগুলো মনে করে লিখতে হবে 1 মিনিটের মধ্যে। তারপর আমি সেগুলো দেখবো কে কথা ঠিক লিখেছে। ঠিক আছে, খেলা যখন হচ্ছে এদিকটা একটুখানি সামলে একটু বাইরে গিয়ে বসতে হবে, ঢাকাটা দেওয়া হোক, বাইরে গিয়ে বসি। শুরু করছি। আলু ভাজা, মুড়ি ঘন্ট, আমের চাটনি, পেঁয়াজ পোস্ত, বিউলির ডাল, শুক্তো, আম ডাল, কুমড়োর ছক্কা, ডিমের ডালনা, নিম বেগুন ভাজা। লেখা হয়ে গেছে। গ্রেট, এবার দেখি কে কথা ঠিক লিখেছে। পাওলি 8টা। ওকে রুদ্র?
ওয়াও, রুদ্র 10টায় ঠিক লিখেছে। গ্রেট রুদ্র। সে কি আমি উইন করে গেলাম? ভাবা যায় না পাউলি। খাবার ব্যাপারে রুদ্রদাকে হারানো মুশকিল। দেখ পাউলি, মানে খাওয়ার জন্যই তো সব না, খাওয়ার জন্যই এত স্ট্রাগল, খাওয়ার জন্যই এত লড়াই, তাই না? পেটের জন্য সব বলে খাওয়ার জিনিসের কথা একদম ঠিক একদম নোট করে 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 রেখে দিয়েছি। মাঝে মাঝে এই রান্না বান্না করতে করতে নিজে আমার পুরোনো স্ট্রাগল লাইফের কথা মনে পড়ে যায়। স্ট্রাগল লাইফ, কি করে ঘর ভাড়া দেবো, কি করে খাবো, মানে এসব নিয়ে ভাবতে ভাবতেই মরে যাচ্ছে। হোটেলে খাওয়া তো মানে ভয়ঙ্কর, হোটেলে ডাল ভাত খাওয়া বিশাল টাকা। তো সেই সময় যেমন আমাদের মিউজিক ডিরেক্টর কাম ডিরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্তের মা, যিশুর মা, পরমব্রতর মা, এই 3জন মায়ের সঙ্গে আমার এই 3 ছেলের থেকে বেশি বন্ধুত্ব ছিল। কারণ তারা হেসেল টানতো, সারাক্ষণ মনে হতো যে আমায় যেন 2 পিস মাছ একটু বেশি দেবে। আমি সত্যি কথা বলছি, মানে পরমের মা সুনেত্রাদি, পরমের মা পরমের থেকে এই কারণে আমার একটু বেশি মনে পড়ছে। তো এই কথাগুলো বলতে বলতে প্রচুর আগে নস্টালজিক হয়ে যায়, অনেক অনেক কিছু মনে পড়ে যায়। মনে হচ্ছে এই লকডাউনে তোমার সেই স্ট্রাগলের দিনগুলোতে একটু ঘুরে এসেছো, তাই না? মনটা একটু ভারী না, মানে নস্টালজিক মানে মন খারাপ টোন খারাপ এরকম কিছু নয়। আমি অলওয়েজ মানে মজা করে ভালো থাকবার চেষ্টা করি আর কি। আমি পজিটিভ ভাইব নিয়ে প্রচন্ড রকম চলি, মন খারাপ না, বাট ওই আর কি আমি সারাক্ষণ হাসি খুশি থাকি। একদম ঠিক, রুদ্রদা মানেই মজা। রুদ্রদা, আমি কিন্তু তোমাকে অনেকের মিমিক্রি করতে দেখেছি, আজও কিন্তু একটু দেখতে চাই। হ্যাঁ, মিমিক্রি? বেশ ঠিক আছে রুদ্র, তোমাকে কিন্তু একটু মিমিক্রি করতে হবে। কেস খাওয়ালো দুজনে মিলে। প্রথম কাকে মিমিক্রি করবে? কাঞ্চন। আর দ্বিতীয়টা পরমের। খুব গালাগাল দেখে। আচ্ছা, লকডাউন এক্সপিরিয়েন্সের কথা বলি। কাঞ্চনের ফোন এলো। এইভাবে কোনো জীবন কাটে? ঘরেতে বসে বসে মশা মারছি, ছাদে গিয়ে খুঁজছি, পাড়ায় কত লোকের সঙ্গে যে পরিচয় হলে ভাবতে পারবি না। মোটাকে রোগা দেখছি, রোগাকে মোটা দেখছি ভাই। হ্যাঁ ঠিক আছে, তোর বউ বাচ্চা কোথায়? ও বাপের বাড়ি পাঠিয়ে দেখছি। ও কেলেঙ্কারি, এখানে থেকে দক্ষ যক্ষ হয়ে যেত, একে ফার্স্টে ছাড়, মানে সংসার তো করেছি ভাই, বেঁচে যেতিস। Yeah, that I can understand, but জানিস তো মানে প্রয়োজনের থেকে বেশি কথা বলিস তো এত, তুই একটু কম কথা বল না। আমার মনে হয় যে স্ক্রিপ্টটা দিয়েছি সেটাতে ইউ শুড কনসেন্ট্রেট অন দ্যাট। কি? No, that's your choice. আস্তে আস্তে পেটে খিল ধরে যাবে। পরম কিন্তু আমাদের সঙ্গে আড্ডা একটু আগে ছিল, জানো তো? আচ্ছা, শুনেছি তোমাদের নাকি ঝগড়াও হয় মাঝে মাঝে? হ্যাঁ, মানে পরমের সঙ্গে আমার সম্পর্কটা খুব অদ্ভুত, মানে প্রায় 9 করে প্রায় 20 বছর বোধহয় হয়ে গেল আর কি। আমাদের বন্ধুত্ব অনেকবার ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু দেখা গেছে যে শেষ অব্দি মানে বন্ধুত্বটাই কিন্তু উইন করে গেছে সব কিছুর পরে। একটু ব্যোমকেশ অজিত নিয়ে কিছু বলো না। আমরা যদি ব্যোমকেশ অজিতের সম্পর্কের দিকে তাকাই তাহলে কিন্তু দেখবো এটা অদ্ভুত রকম ভাবে আমার আর পরমের সঙ্গে আর কি ব্যোমকেশ অজিতের কোথাও একটা মিল আছে। অজিত কিন্তু ব্যাচেলার মানুষ, যেমন আমি, মিলে গেছে। অজিত কিন্তু লেখালেখি করে, আমি একটু একটু লেখালেখি করি। অজিত ব্যোমকেশের বাড়িতেই থাকে এবং খায়, এবং যদি ইতিহাস ঘাঁটা হয় দেখা যাবে যে পরমের বাড়িতে আমি প্রচুরবার থেকেছি এবং খাওয়া দাওয়াও করেছি। সুতরাং এই অজিতের সঙ্গে রুদ্রনীলের প্রচন্ড রকম মিল আছে। অজিত ব্যোমকেশ একেবারে জুড়ে যায়। যদি সত্যবতীর যদি প্রসঙ্গ আসে তো তাহলে আমি অবশ্যই বলবো এখানেও একটা মিল আছে। ব্যোমকেশ যেভাবে অজিতকে মানে নিজের বন্ধু এবং ভাইয়ের মতো করে পরিবারে ছেড়ে দিত বিশ্বাস রেখে, ঠিক তেমনই কিন্তু পরমের বান্ধবী ইকার সঙ্গে আমার সম্পর্কটাকে পরম কিন্তু ঠিক সেম ভাবে দেয়। মানে পরম বক্সী আর কি রুদ্র অজিত এবং আমাদের ইকাবতী একদম মিলেমিশে গেছে, কিন্তু রিয়েলিটিতে মিলে গেছে। বেশ, তাহলে একটা চাদর ভাঁজ করা চ্যালেঞ্জ হয়ে যাক। কি চ্যালেঞ্জ আবার? শুনি নিয়ম। 1 মিনিটের মধ্যে তোমাদের দুজনকে চাদর ভাঁজ করতে হবে, এবং এই চ্যালেঞ্জে আমিও আছি তোমাদের সঙ্গে, রাইট? দেবজানী দেবী শেষ গেলে আবার বিছানার চাদর গুছাবার দায়িত্ব দিলেন। আমার চাদর নেই, হালকা চাদরের মতো একটা এই কি যেন একটা বস্তু আছে, আমি সেটা ঠিক আছে খুলে ফেলছি। এবার এটিকে পাঠ করতে হবে। আমি জিতেছি। এর বাইরে আমার দ্বারা হয় না, আমি শিখাবো। নিয়ে নিচ্ছে একটা
ছোট্ট ব্রেক। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। চলুন দেখি রুদ্র কি একটা আঁকছে। এটাই আমার পেন। মানে ছোটবেলা থেকে ছবি আঁকাটাই আমার কাছে একদম মানে প্রথম ভালোবাসা ছিল, এবং ছবি আঁকতে আঁকতে মানুষের এক্সপ্রেশন আমাকে অ্যাট্রাক্ট করে। তারপর সেটার পেছনে দৌড়তে গিয়েই আস্তে আস্তে থিয়েটার, তারপর আজকে এইখানে চলে আসা। এই ছবিটার হচ্ছে আমার কাছে দেখতে পাচ্ছি যে একটা রক্তাক্ত ঘর থেকে যেখানে কোণঠাসা হয়ে গেছে একটা মানুষ দেওয়াল আঁকড়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। আমার যে রাজ্যটা, যে আমাকে ভালোবাসা, স্নেহ, সম্মান সবটা দিয়েছে, প্রাণ দিয়েছে, তার পাশে দাঁড়ানো উচিত। এবং যদি আমরা দাঁড়াই তো তাহলে উঠে দাঁড়াবে বাংলা। মাহলটা একটু ভারী হয়ে গেল, তবে একটু হালকা করে আজকের পর্বটা শেষ করি। অনেকদিন আগে রুদ্রদার আমি একটা টেলিফিল্ম করেছিলাম। টেলিফিল্মের কন্টেন্টটা সিরিয়াস টপিকের উপর হলেও শুটিং এর আগে আমরা দুজনেই খুব হাসাহাসি করতাম। আমি তো মানে হাইটে অমিতাভ বচ্চন, কি হতো পাউলি যখন আমার সঙ্গে অভিনয় করতে, যদি পাউলির হাইটটা লম্বাটে, তাই পাউলি যাতে আমাকে না খুব ছোট্ট লাগে, পোর্টেবল না লাগে, সেই জন্য বেচারা মেয়েরা যেরকম নর্মাল হিল দেওয়া জুতো পরে সেটাও পরতো না, আমার জন্য একটা স্পেশাল চটি পরে আসতো, যেটা একটা বিস্কিটের থেকেও পাতলা, যাতে আমি বাঁচি। তো যাই হোক, এটাকে নিয়ে ফ্লোরে প্রচন্ড মজা হতো। এই পর্বটা শেষ করব ওদের দুজনের গান দিয়ে। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা দেখতে থাকুন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা অন্দরমহল, কো পাওয়ার্ড বাই শ্যাম স্টিল। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে